ক্রিকেটার যারা আছেন, বাংলাদেশের ন্যাশনাল টিমে যারা এখন খেলছেন অথবা প্রিভিয়াসলি যারা আছেন, তারা কালেকটিভলি সাকিবের এই চরিত্রহীন যে কাজগুলো, লাম্পট্য অনৈতিক কাজগুলো, এগুলো নিয়ে কথা বলা দরকার। বাংলাদেশের জুয়া খেলাটা অনলাইনে খুবই বিশ্রী আকার ধারণ করেছে। আমরা যখন নির্বাচনী প্রচারণা করছি আমার ইলেকশন ক্যাম্পেইনে গত বছরে, এবং পুরো সময়টা জুড়ে গ্রামে গঞ্জে যে ঘুরে বেরিয়েছি, একদম সেই প্রত্যন্ত চরের ভিতরে বিদ্যুৎ থাকে না এরকম অঞ্চলগুলোতেও এই 4জন 5জন 10জন ছেলে একসাথে হয়ে সন্ধ্যার পরে গোপনে এখানে সেখানে গিয়ে ওই বেটিং সাইটগুলোতে ঢুকে ঢুকে জুয়া খেলছে। এবং বাবা মায়েরা, শিক্ষকরা বিভিন্ন ফোরামে, বিভিন্ন সভা সেমিনারে একই কথা শুনছি যে পর্নোগ্রাফি আর হচ্ছে অনলাইন জুয়া, গ্যাম্বলিং এবং বেটিং, এটা মানে মাত্রাতিরিক্তভাবে ছড়িয়ে পড়েছে। এর সাথে তো মাদক আছে, মানে খুবই ভয়াবহ অবস্থা তরুণ তরুণীদের, আমাদের ইয়াং জেনারেশনের। আর অনলাইন অ্যাভেলেবল হয়ে যাওয়ার কারণে একটা ডিভাইস দিয়ে 4-5 জন খেলে। আবার বিভিন্ন পাড়ায় মহল্লায় দেখেছি একসাথে লাইন ধরে বসে গ্রুপ করে করে অনলাইনে বেটিং, মানে অনলাইনে কম্পিটিশনে যাচ্ছে, ভিডিও গেমস খেলতেছে, টাকার বিনিময়ে এগুলো করছে। এবং এইটা যে একটা সোশ্যালি মানে একটা বিশ্রী আকার ধারণ করছে, বাংলাদেশ রাষ্ট্র সরকার খুব বেশি নজর আছে বলে মনে হচ্ছে না। যদিও রিসেন্টলি আমরা দেখলাম যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের থেকেই এই আলোচনাটা ছিল, জুয়া প্রতিরোধ আইন যেটা 1867 ছিল, সেখান থেকে এটা বাড়িয়ে 2026 সালে নতুন আইন করা হয়েছে সম্প্রতি। এছাড়াও সাইবার সিকিউরিটি আইন এবং অন্যান্য অনেকগুলো আইনেও এই বেটিং রিলেটেড কিছু প্রভিশনস আছে। এইটার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন সময় মডেল, তথাকথিত উঠতি, তৃতীয়, থার্ড রেটেড, ফোর্থ গ্রেডেড নায়ক নায়িকা, গায়ক গায়িকারাও এইসব জায়গাতে বিজ্ঞাপন দেয়। সবচেয়ে প্রমিনেন্ট ফেস যেটা, যে বাংলাদেশে এই যে জুয়ারির সাইটগুলোতে, বেটিং সাইটগুলোতে প্রমোটার হিসাবে কাজ করছে হচ্ছে আমাদের সবচেয়ে মানে অলরাউন্ডার, আমাদের গ্লোবাল লিগে ইন্ডেক্সে যিনি টপে ছিলেন, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, আওয়ামী লীগের নেতা, পলাতক অবস্থায় এখন আছেন। এবং সম্প্রতি গত 1-2 দিনের ভিতরে দেখলাম যে তিনি এখন শ্রীলঙ্কাতে খেলতে গেছেন, ওখানকার যে প্রিমিয়ার লিগ আছে সেখানে ক্লাবের হয়ে। তো ওখানে তিনি কোড নাম্বার সহ বেটিং সাইটের গেঞ্জি পরে ওখানে ওটার প্রোমো দিচ্ছেন এবং ভিডিওতে বার্তা দিচ্ছেন খেলবার জন্য আর কি। এইটা তো জাতির জন্য খুবই লজ্জাজনক। কিন্তু ওই যে সাকিব আল হাসানের ব্যাপারে আমরা তো প্রচুর শুনেছি যে আল্লাহ তাকে সবই দিয়েছে, শুধু মনুষ্যত্ব দেয় নাই আর কি। তার বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, কোনো কিছুর তো ঘাটতি নাই। এত অল্প বয়সে সে যা পেয়েছে এই দেশ থেকে, এবং খুবই প্রান্তিক একটা অভাবী গরিব পরিবারের ছেলে ওই জায়গা থেকে উঠে এসে সে বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তির মধ্যে পরিণত হয়েছে। শত শত কোটি টাকার মালিক তো বটেই, কেউ কেউ বলেন যে সে হাজার হাজার কোটি টাকার মালিক। এর ভিতরে যত দুষ্টামি আছে সব দুষ্টামিগুলো সে করেন। যদিও তার বিরুদ্ধে হত্যা মামলা যেগুলো দেওয়া হয়েছে এগুলোর আমি প্রতিবাদ করেছি। মিরপুর থেকে শুরু করে যাত্রাবাড়িতে বিভিন্ন জায়গায় জুলাইতে যে হত্যা মামলাগুলো সাকিবের বিরুদ্ধে অথবা মাশরাফির বিরুদ্ধে দেওয়া হয়েছে, এগুলো খুবই অন্যায় কাজ হয়েছে। এগুলো কোনো কিছুর সাথে আসলে তারা জড়িত না। সাকিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে সে শেয়ার মার্কেটে যে ফিক্সিং এর সাথে জড়িত ছিল, ফেক কোম্পানি করে টোরে এগুলো নিয়ে প্রচুর তদন্ত দুদক করেছে। এর বাইরে হচ্ছে যে দুবাইয়ে গোল্ড বিজনেসের সাথে সে ইনভলভ হয়েছে। ওই যে আরাস্তো খান সাম্বডি, একটা ছেলে, ওর সাথে ওর দোকান উদ্বোধনে গেছে। এরপরে হচ্ছে যে এই বেটিং, ম্যাচ ফিক্সিং, এগুলো সবকিছুর সাথে সে ইনভলভ। মানে নৈতিকতার জায়গায় মোস্ট মোরালি করাপ্ট একটা ছেলে। এবং সে নিয়মিতভাবে এই জুয়ার জন্য, বেটিং সাইটের জন্য কন্টিনিউয়াসলি প্রমো দিচ্ছে, এবং যার অধিকাংশ ভক্ত শ্রেণী তো বাংলাদেশিরা, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এটা দ্বারা ইনফ্লুয়েসড হচ্ছে। তারা বোধ করছে যে এটা সাকিব আল হাসান যেহেতু করছে, তাদের এখানে ইনভলভ হওয়া দরকার। গ্রামে গঞ্জে তৃণমূলে মানুষ ফকির হয়ে যাচ্ছে, এবং এটার সাথে যারা জড়িত তারা চুরি ছিনতাইয়ের সাথে ইনভলভ হচ্ছে, এটা টাকা জোগাড় করবার জন্য, বেটিং সাইটে অংশগ্রহণ করবার জন্য। এর বাইরে হচ্ছে চুরি ছিনতাইয়ের সাথে সাথে মাদকের সাথে ইনভলভ হয়ে যাবে। এইটার সাথে সাথে হচ্ছে যে ব্যবসার সাথে ইনভলভ হবে, যত অবৈধ ব্যবসা আছে,
মানে সবগুলো মিলে কিন্তু একটা কানেক্টেড প্যাকেজ আর কি, যে বেটিং সাইট বলেন, গ্যাম্বলিং বলেন, অনলাইন জুয়া বলেন, এরপরে হচ্ছে মাদক বলেন, এই সব কিছু, এবং এর সাথে সাথে কিন্তু ফ্যামিলি রিলেশনশিপ সবকিছুতে এটার একটা প্রভাব পড়বে আর কি। তো এই জন্য হচ্ছে যে এটা খুবই দুঃখজনক। তার যে অপরাধগুলো চলছে সে অপরাধগুলো চার্জশিট যেখানে দেওয়া হয় না, এগুলো কারেকশন করে আসলে রাইট অপরাধের জন্য তাকে চার্জ করা দরকার। যে বাংলাদেশের আমাদের পুরো জাতীয় মোরাল ডেপ্রাভেশনের জন্য তাকে দায়ী করা দরকার, সে যে কাজগুলো করেছে। এরপরে তো ক্রিকেটার থাকা অবস্থায় আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা, ইটস সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটা জাতীয় দলের প্লেয়ার হয়ে আওয়ামী লীগের দালালি করা, এমপি হওয়া, যেগুলো আসলে যায় না, সে কোনোভাবে এটা করতে পারে না, এটা খুবই অন্যায় কাজ করেছে। তাই আমি বিটিআরসি থেকে শুরু করে যারা বাংলাদেশে যারা এই সাইটগুলো অবজার্ভ করবার যাদের দায়িত্ব আছে, টেলিকমিউনিকেশন আইন মোতাবেক অথবা অনলাইন ভেটিংয়ের রেসপন্সিবিলিটি যাদের আছে, তাদের সিরিয়াসলি এটার ব্যাপারে ভয়েস রেজ করা দরকার। ক্রিকেটার যারা আছেন বাংলাদেশের ন্যাশনাল টিমে যারা এখন খেলছেন অথবা প্রিভিয়াসলি যারা আছেন, তারা কালেকটিভলি সাকিবের এই চরিত্রহীন যে কাজগুলো, লাম্পট্য অনৈতিক কাজগুলো, এগুলো নিয়ে কথা বলা দরকার। তার ক্রিকেটের যে স্পেশালাইজেশন সেটা অন্য আলোচনা, ওই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই, সে অত্যন্ত ভালো আন্তর্জাতিক মানের ক্রিকেটার। কিন্তু বাকি যে কাজগুলো সে করছে জাতির নৈতিকতা নষ্ট করবার জন্য, তরুণদেরকে নষ্ট করবার জন্য, আমাদের সামাজিক পারিবারিক ধর্মীয় মূল্যবোধ নষ্ট করবার জন্য, এগুলোর ব্যাপারে আমাদের কালেকটিভলি আওয়াজ তোলা দরকার। এরপরে হচ্ছে আমরা রেগুলেটরি বডিকে বলছি, যারা প্রযুক্তি মন্ত্রণালয়ে আছেন কাজ করছেন, তারা সাকিবের ফেসবুক পেজ, যেই ওয়েবসাইট অথবা যে সকল সাইট থেকে তিনি প্রোমো দিচ্ছেন, তিনি এগুলোকে প্রমোট করবার চেষ্টা করছেন, এই সকল সাইট বাংলাদেশে ব্লক করে দেওয়ার জন্য। কারণ এই ধরনের লোকদের ফেসবুক আইডি থাকা এবং এটা বাংলাদেশে প্রচার করা, তার ইউটিউব পেজ অথবা ইনস্টাগ্রাম যাই আছে, তাকে এই ধরনের প্রমোশন করতে দেয়া উচিত না, যা করা দরকার। এরপরে হচ্ছে নতুন আইন যেটা আছে, সেই আইনের মধ্যে যারা ডিপার্টমেন্ট আছেন, প্রসিকিউটররা যারা আছেন, তাদের এটা খতিয়ে দেখা দরকার যে তার এই কাজগুলোর মধ্যে ফৌজদারি অপরাধ কিভাবে সংগঠিত হয়েছে। তিনি, আমরা ধারণা করছি হয়তো বাংলাদেশি নাগরিক এখনো আছেন অথবা আমেরিকান হয়ে গেছেন, হোয়াটএভার, তার এই জায়গাতে ফৌজদারি অপরাধের মুখোমুখি কিভাবে করা যায় এগুলো খতিয়ে দেখাটা খুব জরুরি হয়ে গেছে। এবং আমরা আলেম ওলামায়ে কেরামদের বলবো, শিক্ষকদেরকে বলবো, বাবা মাদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, সমাজের মুরব্বীদেরকে বলবো, জনপ্রতিনিধিদেরকে বলবো, দয়া করে কালেকটিভলি আপনারা সবাই মিলে ওয়াজ নসিহত, ক্লাসে কথা বলা, পাঠদানে, সব জায়গাতে কালেকটিভলি এটা নিয়ে ভয়েস রেজ করা। কারণ একটা নেশনের তরুণদেরকে নষ্ট করে দিতে পারলে কিন্তু এই জাতীয় চরিত্র তৈরি হবে না। যে ধরনের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা যে আমাদের সামাজিক মূল্যবোধ ধরে রাখতে চাই, সেটা ফিরে পাওয়া যাবে না। তো আসেন সবাই মিলে এই লাম্পট্যপনার বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস রেজ করি এবং কথা বলি। ধন্যবাদ।